আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা দেখলেন আজ 14ই মে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ক্যালকাটা হাইকোর্টে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন নিয়ে হাজির হওয়ার দৃশ্যটি দেখুন। বাংলায় একটা কথা আছে, পুরনো চাল ভাতে বাড়ে। এটা যেমন ঠিক, তেমন সেই চাল যদি পোকায় কেটে দেয়, পোকায় খেয়ে নেয় এবং যদি খারাপ হয়ে গিয়ে থাকে, দুর্গন্ধযুক্ত হয়ে থাকে, তাহলে তার স্বাদ চেখে দেখা মানুষের পক্ষে কঠিন হয়ে দাঁড়ায়। আর 14ই মে পুরনো চাল মমতা ব্যানার্জি, তিনি এই তপ্ত গরমে, তপ্ত কলকাতায় রোদের চেয়েও বেশি উত্তাপ ছড়িয়ে তিনি কলকাতা হাইকোর্টের বারান্দায় গিয়ে হাজির হলেন। কেন? কারণ দীর্ঘ কয়েক দশক পর বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী, যার হাতে এক সময় দণ্ডমুণ্ডের কর্তা হওয়ার ক্ষমতা ছিল, তিনি আজ নিজে গায়ে কালো গাউন সামলা চড়িয়ে হাজির হলেন প্রধান বিচারপতির এজলাসে। না, তিনি কোনো আইনি পরামর্শ দিতে আসেননি, তিনি এসেছেন আবেদনকারী হিসেবে। তবে সাধারণ আবেদনকারী নন, তিনি লড়ছেন তার নিজের কর্মীদের জন্যে, যাদের তিনি এতদিন দুধেল গাই বলে রক্ষা করেছেন। সমস্ত রকম দুর্নীতি, চুরি, ডাকাতিতে মদদ দিয়ে এসেছেন যাদের, আজ তাদের ঘর ছাড়ার গল্প শোনাতে তিনি হাইকোর্টের শরণ নিয়েছেন। সহিংসতার অভিযোগ তুলে, বুলডোজারের ব্যবহারের অভিযোগ তুলে, এবং এই তুলতে গিয়ে গায়ে সামলা জড়ালেন। কিন্তু প্রশ্ন হলো, এই সামলা অবতার কি শুধু আইনি লড়াই, নাকি রাজনীতিতে ভেসে থাকার চেষ্টা, আপ্রাণ চেষ্টা, নাকি 2029-এর জন্যে পরবর্তী লোকসভার ভোট, তার জন্যে রাজনৈতিক মেকআপ নিতে তিনি ছুটে এলেন? কিন্তু 2019 তো বহু দূরে, এত তাড়াতাড়ি কত দূর আর কত দূর বলো মা, এই বলে সুর তুলে কি আদৌ লাভ আছে? অনেক নাটক যে জমা হয়েছে তার জন্যে, সে নাটকগুলো যে তার জন্যে আসছে, এখনো তিহার পর্ব বাকি। প্রিয় দর্শক, দু চার কথা বলতেই হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আইনি সার্কাস এবং 2021 বনাম 2026-এর সহিংসতার অভিযোগ নিয়ে। দেখতেই হয় তার সামলার আড়ালে কোন রাজনীতি আছে, আর এই ব্যাপারে আইনের কি বক্তব্য সেটা। প্রথমে আইনি দিকটা একটু খতিয়ে দেখা যাক। মমতা আইনের ছাত্রী ছিলেন। 1982 সালে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ থেকে তিনি LLB পাশ করেন, অর্থাৎ ডিগ্রি তার পকেটে আছে। কিন্তু ডিগ্রি থাকা আর ওকালতি করা, এই দুটোর মধ্যে বিস্তর ফারাক। অনেকটা ওই ড্রাইভিং লাইসেন্স আছে পকেটে, কিন্তু গাড়ি চালানোর অভ্যেস নেই, গাড়ি চালাতে পারেন না তিনি, এই টাইপের ব্যাপার। মমতা বন্দ্যোপাধ্যায় কি বার কাউন্সিলের সক্রিয় সদস্য? না। আইন অনুযায়ী আপনি যদি সক্রিয় সদস্য না হন এবং নিয়মিত ওকালতি না করেন, তবে আপনি আইনজীবীর গাউন বা ব্যান্ড পরে আদালতে সওয়াল করতে পারেন না। বার কাউন্সিল অফ ইন্ডিয়ার নিয়ম এবং বিভিন্ন হাইকোর্টের নজির আছে এই ব্যাপারে, যেমন টি ভেঙ্কান্না বনাম মহীশূর হাইকোর্ট। এই হাইকোর্টের রায় অনুযায়ী কোনো ব্যক্তি যদি নিজের মামলায় নিজে সওয়াল করেন, পার্টি ইন পার্সন হন, তবে তিনি আইনজীবীর পোশাক, গাউন, ব্যান্ড এগুলো পরতে পারেন না। এ ব্যাপারে আইন বলে যে একজন পেশাদার আইনজীবীও যদি নিজের ব্যক্তিগত মামলায় দাঁড়ান সওয়াল করতে,
তবে তাকে গাউন ছেড়ে সাধারণ পোশাকে সওয়াল করতে হয়, যাতে পেশাদারিত্ব ও ব্যক্তিগত স্বার্থের মধ্যে পার্থক্য বজায় থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় সেটি করলেন না। সওয়ালের অধিকারই নেই তার। অ্যাডভোকেটস অ্যাক্ট 1961 ধারা 32 অনুযায়ী আদালতের অনুমতি নিয়ে যে কেউ নিজের বক্তব্য পেশ করতে পারেন। যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই পিটিশনের সাথে যুক্ত, তাই তিনি আবেদনকারী হিসেবে বক্তব্য রাখতে পারেন, কিন্তু আইনজীবী হিসেবে সওয়াল করা বা অন্যের প্রতিনিধিত্ব করা টেকনিক্যালি তিনি পারেন না, যদি না তার বার কাউন্সিল অ্যাক্টিভ মেম্বারশিপ থাকে। ওনার অ্যাক্টিভ মেম্বারশিপ নেই। উনি মুখ্যমন্ত্রী হওয়ার আগেই উনি ওনার অ্যাক্টিভ মেম্বারশিপ ছেড়ে দিয়েছেন, সারেন্ডার করেছেন, সেটা রিনিউ হয়নি। তবে তিনি তো দেশি ডিকটেটর, মেড ইন ওয়েস্ট বেঙ্গল, পারেন না হেন কাজ নেই। আদালতের বারান্দায় রাজনীতির সামলা চড়ানো নতুন কিছু নয় তার কাছে। এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে গেছেন, সেখানেও সামলা পড়ে গিয়েছিলেন, যদিও কলকে পাননি। আবার কলকাতা হাইকোর্টে এসেছেন, কারণ এটা তো তার আইনি লড়াইয়ের জন্য যাওয়া নয়, এই যাওয়াটা রাজনৈতিক পারফরম্যান্স। আর উকিলের পোশাক, সহজ হিসাব, একটা ভিজুয়াল ইম্প্যাক্ট তৈরি করা, যাতে বেশ নাটক নাটক মনে হয়। আজ এজলাসে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের সামনে তিনি দাঁড়ালেন বটে, কিন্তু সেটা লড়াইয়ে জেতার জন্য নয়, খবরে ভেসে থাকার জন্য, আর কর্মীদের বোঝানোর জন্যে যে আমি এখনো আছি, তোমাদের জন্য লড়ছি। এর চেয়ে বড় নাটক আর কি কিছু হতে পারে? গত 15 বছর ধরে কয়েকশো কোটি টাকা তিনি অভিষেক মনু সিংভি, কপিল সিবাল, আরও সব আছে, শ্যাম দিওয়ান টিওয়ান অনেকেই আছেন, এদের পেছনে ঢেলে এসছেন। সেই টাকাটা রাজ্যের টাকা, রাজ্য সরকার মানে রাজ্যের টাকা। কিন্তু এখন মামলা করতে গেলে তো আর রাজ্যের টাকা দেয়া চলবে না, সেখানে তো হাত দেয়া যাবে না। আর নিজের যে জমানো টাকা, লুকোনো টাকা, সেখানেও তো হাত দিতে দেবে না। ভাইপো সেখানে সেগুলো তো বিদেশে পাঠিয়ে রেখে দিয়েছে। সুতরাং তাকে আজকে নিজে সামলা চড়িয়ে তিনি এসছেন। আর সবার বড় কারণ ওই যে বললাম, নাটক করা। এবার আসি পরিসংখ্যানের লুকোচুরি যেটা তিনি করছেন, সেই ব্যাপারটা নিয়ে। মেড ইন ওয়েস্ট বেঙ্গল ডিকটেটর মহাশয়া তার আসল আদালত যাত্রার যে কারণ, সেটা হলো নির্বাচন পরবর্তী হিংসা। এই অভিযোগ তুলেই আজকে তিনি হাইকোর্টে এসেছেন। আজ আদালতে তিনি হাউ হাউ করে শোনালেন তৃণমূল কর্মীদের যন্ত্রণার কথা, আর সে কথা বলতে তুলে আনলেন বুলডোজার প্রসঙ্গ। তবে তিনতলায় তিলজলায় তার আমলে গড়ে ওঠা আইন বহির্ভূত চামড়ার কারখানায় গতকাল থেকে বুলডোজার চালাচ্ছে শুভেন্দুর সরকার। সেই বুলডোজার চালানোর কথা বললেন না, কিন্তু বুলডোজার শুধু তো আর ওই একটি জায়গায় চলেনি। বুলডোজার চলেছে নৈহাটিতে, রেলের জমি দখল করে তৃণমূলের যে দুটো বড় বড় অফিস করেছিল, পার্টি অফিস, সেটা আজকে বুলডোজার ভেঙে দিয়েছে। এছাড়া রাজ্যের আরও বিভিন্ন জায়গায় বুলডোজার তৈরি রয়েছে ভাঙবার জন্যে। ফলে তিনি জানেন যে তার যে রাজত্ব, তার যে পার্টি অফিস টফিস সব কিছু গুঁড়িয়ে যাচ্ছে। এই সল্টলেকে এখানে তার বেশ কিছু পার্টি অফিস আছে, সব কিছু অবৈধ জবরদস্তি দখল করা। সেই জায়গাগুলোতে বুলডোজার যাবে, তিনি এই সামনের দিনগুলো দেখতে পাচ্ছেন। আর দেখার পর দার্শনিক সুলভ গলায় বলছেন, বাংলা বুলডোজার রাজ্য নয়। বাংলা তো দূরের কথা, আমাদের কাছে এই মুহূর্তে যা খবর আছে, কালীঘাটে তার বাড়িতে এমন অনেক কিছু তৈরি হয়েছে। প্রথম কথা, এই জমি তার নয়, এটা জবরদখল, এটা ঘোষেদের জমি ছিল। মানে তারাও আবার এটা নিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে
সেখান থেকে তাদের ওটা নেয়া, সেটা নেয়া সেখানে আজকে সেখানটায় তার ওই জায়গা থেকেও তাকে উঠে আসতে হবে, বুলডোজার ওখানেও চলবে, এসব খবরও পাওয়া যাচ্ছে। এমনকি অভিষেকের যে শান্তিনিকেতন, সেখানটাও বুলডোজার চলতে পারে, কারণ প্ল্যানের বাইরে বহু কিছু সেখানে তৈরি হয়েছে। আর এসব দেখে শুনে তার এখন দার্শনিক হয়ে গেছেন মমতা ব্যানার্জি, বলছেন বাংলা বুলডোজার রাজ্য নয়। ভালো কথা, বাংলায় বুলডোজার তো চলেনি কখনো, সুতরাং নয়। আর এটা তো শুরু হয়েছে যোগী রাজ্যে, তাহলে এখানে চলেনি। কিন্তু কেন চলেনি? কারণ মমতার দরজায় নৈবেদ্য রেখে দিয়ে যে সব বেআইনি কাজ হয়েছে, এই যে তুইল জ্বলা, ওই যে চামড়ার কারখানা সব হচ্ছে, সব কিছুতেই তো তার নৈবেদ্য দিয়ে বেআইনি কাজগুলো হয়েছে। বুলডোজার ব্যবহার করতে হলে তো আগে মমতার সিংহাসনটা গুঁড়িয়ে দিতে হতো, সেটা এখন গুঁড়িয়ে গেছে। আগে যায়নি বলেই বুলডোজার চলেনি, এখন গুঁড়িয়ে গেছে, বুলডোজার চলছে। কিন্তু মমতা যখন সামলাধারী হয়ে এবারের ভোটে হিংসার কথা তুলেছিলেন, তখন কি মমতার মনে পড়েছিল 2021-এর কথা অন্তত একটা বারের জন্যে? অবশ্যই না পড়ারই কথা, কারণ মমতা নিজে যে 21-এর ওই ভয়ঙ্কর হত্যা, বিভীষিকা, ধর্ষণ, তার রূপকার। আসুন একটু স্মৃতি ঝালিয়ে নিই, মমতা দেবী মনে করবেন 2021-এর নির্বাচনের পর বাংলার আকাশ বাতাস কেঁপে উঠেছিল বিরোধী কর্মী বিজেপির আর্তনাদে। পরিসংখ্যান বলছে সেই সময় ঘরবাড়ি ছাড়া মানুষের সংখ্যা কমপক্ষে 20,000 ছিল। কত মানুষ সীমান্ত পার করে অসমে আশ্রয় নিয়েছিলেন, গত 5 বছর অসমে ছিলেন, এবার হয়তো তারা ফিরবেন। এবং এদের হিসাব আপনার মমতা দেবীর ডায়েরিতে থাকার কথা নয়, কারণ খুনি যারা তারা তো ডায়েরি লেখে না, কারণ ধরা পড়ে যেতে পারে। শুনুন মমতা ব্যানার্জি, হাইকোর্টের নির্দেশে তখন সিবিআই তদন্ত হয়েছিল আপনার সরকারের বিরুদ্ধে। খুন, ধর্ষণ আর লুটপাটের সেই বীভৎসতা বঙ্গে শুধু নয়, ভারতে 2021-এর আগে কেউ কোনো নির্বাচনে দেখেনি। আর 2026, হ্যাঁ, ক্ষমতার পরিবর্তন হয়েছে, বিজেপি ক্ষমতায় এসেছে, তৃণমূল নেমে এসেছে প্রায় বিজেপির 77-এর কোঠার মতো, 80-তে নেমে এসেছে। অতএব যে যেমন তার ভাবনা তেমন। অভিযোগ উঠে যে আপনার কর্মীদের ওপর অত্যাচার হচ্ছে, কিন্তু পরিসংখ্যান কি বলে? 2021-এ যেখানে নিহতের সংখ্যা সরকারি বেসরকারি হিসাবে শুধু ভোট পরবর্তী সেই সংখ্যাটা 50 ছাড়িয়েছিল, 2026-এ সেই সংখ্যাটা এখনো 2 অঙ্কের ঘরে, মানে 10-এও পৌঁছায়নি। 5-6 জনের মতো মৃত্যু হয়েছে, এবং তাদের মধ্যে ওই শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক, তার মৃত্যুটাও কিন্তু সেই সংখ্যার মধ্যে আছে, যে মৃত্যুর সাথে অন্তত আপনার দলের কতটা যোগাযোগ আছে সেই নিয়ে সিবিআই তদন্ত শুরু করে দিয়েছে। 2021-এ ঘর ছাড়ার আর্তনাদে শিয়ালদা স্টেশন ভরে গিয়েছিল। 2026-এ তৃণমূল কর্মীরা মূলত, আপনি বলেছেন, মমতাজ বলেছেন যে তারা নাকি ঘর ছেড়ে পার্টি অফিসে এসে আশ্রয় নিচ্ছে। মানে কত বড় পার্টি অফিস আপনারা বানিয়েছেন যে অনেক মানুষ ঘর ছেড়ে সেখানে এসে আশ্রয় নেওয়ার মতো জায়গা সেখানে আছে। আপনি বলেছেন অনেকে নেতার বাড়িতে এসে আশ্রয় নিচ্ছেন, মানে নেতা মহোদয়ও কত বড় বাড়ি তৈরি করেছেন সেটাও এই আপনার আজকের সওয়ালের মধ্যে বোঝা গেছে। তফাৎটা বুঝুন। 2021-এর হিংসা ছিল স্পন্সর্ড, যেখানে পুলিশ ছিল নীরব দর্শক। আর 2026-এ প্রশাসন, পুলিশ সবাই চেষ্টা করছে শান্তি বজায় রাখতে, তা সত্ত্বেও কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। কারণ 15 বছরের যে ঐতিহ্য আপনারা তৈরি করে গেছেন, চাইলেই একদিনের মধ্যে তো সেটা চলে যায় না। সুতরাং আপনার কাছে এখন এই কয়েকটা ঘটনায় মুষ্টিমেয়
এরাই হলো আপনার কাছে গণতন্ত্রের হত্যা। আর 2021 আপনি তখন প্রধান, তাদের কান্না আপনার কানে পৌঁছয়নি। কেন পৌঁছয়নি জানেন? সেটাও বলে দিই, কারণ বেহায়া লাজ লজ্জা থাকে না। আর আপনি যে নিতান্ত লজ্জাহীন এটা তো জানা কথা, কিন্তু তাই বলে এতটা লজ্জাহীন যে 2021 পশ্চিমবঙ্গে যা করেছে সেই করার যিনি নায়িকা, তিনি আজ 2026 নির্বাচন পরবর্তী হিংসা নিয়ে আদালতে গেছেন। আদালতে আজ মমতা বন্দ্যোপাধ্যায় খুব সুকৌশলে বুলডোজার শব্দটা ব্যবহার করেছেন। কেন জানেন? কারণ তিনি জানেন বিজেপি শাসিত রাজ্যের বিরুদ্ধে এই একটা শব্দ ব্যবহার করলে জাতীয় স্তরে লিবারেল সংবাদ মাধ্যমের মাইক পাওয়া যাবে। তিনি বলতে চাইলেন বাংলায় যোগী আদিত্যনাথের ছায়া পড়েছে, কিন্তু সত্যিই ছায়াটা পড়া উচিত। কারণ যে রাজ্যে সন্দেশখালির মতো ঘটনা ঘটে, যেখানে পুলিশকে বিরোধী কর্মীদের উপর লেলিয়ে দেওয়া আপনার অভ্যাসে পরিণত হয়, সেখানে বুলডোজারের ভয় আপনি দেখাচ্ছেন। আজ আদালতে আপনি প্রায় কেঁদে ফেললেন পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে, অথচ আপনার 15 বছরের শাসনে পুলিশকে আপনি কেবল তৃণমূলের ক্যাডার হিসেবে ব্যবহার করেছেন। আজ সেই পুলিশই যখন আইন মেনে কাজ করছে, তখন আপনার কাছে সেই পুলিশ হয়ে গেল বিজেপির দালাল। শুনুন, যার চটি চেটে, যার চটি চাটা, যার চটির নিচে যাদেরকে পুলিশকে রেখে দিয়েছিলেন, তার অধিকার নেই, সেই চটির অধিকার নেই বলার পুলিশকে বিজেপির দালাল। আদালতে আজ প্রধান বিচারপতি আপনাকে বারবার মনে করিয়ে দিয়েছেন আইনি সীমাবদ্ধতার কথা, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের টার্গেট তো জাস্টিস নয়, তার টার্গেট হলো ইউটিউব আর নিউজ চ্যানেলের হেডলাইন। তিনি ভেবেছিলেন উকিলের পোশাকে তার একটা ছবি মানেই কোটি টাকার পাবলিসিটি। যদিও প্রাক্তন মুখ্যমন্ত্রীর মনে রাখা উচিত যে তার এই ভালো মানুষের ভেক মানুষ নেবে না। বাংলার মানুষ এত বোকা নয় যে এত তাড়াতাড়ি সব ভুলে যাবে। 2021 যারা স্বজন হারিয়েছেন, তারা আজ যখন টিভিতে ওই সামলা চড়ানো, গায়ে সামলা চড়িয়ে সহিংসতার অভিযোগ নিয়ে হাইকোর্টে যাওয়া মমতাকে দেখে তাদের মনে হচ্ছে একটাই কথা মনে হচ্ছে, সেটা হচ্ছে এই শাসক কি লাজ লজ্জাহীন? এই বেহায়ার লাজ লজ্জা নেই কথাটা কি এনার সম্পর্কে এত গভীরভাবে প্রযোজ্য করা যায়? প্রশ্ন হলো, মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ এই আইনি পথে কেন হাঁটলেন? এর পেছনে কয়েকটা গভীর রাজনৈতিক কারণ আছে। এক তো প্রাসঙ্গিকতা বজায় রাখা। পরাজয়ের পর তৃণমূল কর্মীরা যখন দিশেহারা, তখন নিজেকে যোদ্ধা হিসেবে তুলে ধরা ছাড়া গতি নেই। দ্বিতীয়ত ভিকটিম কার্ড খেলা। ক্ষমতায় থাকতে তিনি ছিলেন ভয়ঙ্কর দাপুটে, ক্ষমতায় নেই বলে তিনি এখন অসহায় সাজছেন। বৃদ্ধ বাঘে বাঘ, তিনি বলছেন আমি মাংস খাই না। এই সহানুভূতি আবার যদি জনতার কাছে তাকে গ্রহণযোগ্য করে, এই আশায়। তৃতীয়ত বিজেপিকে চাপে রাখা। জাতীয় স্তরে বিজেপি সরকারকে কোণঠাসা করতে পশ্চিমবঙ্গের সহিংসতাকে হাতিয়ার করাই তার প্রধান লক্ষ্য। কিন্তু সমস্যা একটাই, 2021 পাপের বোঝা এতই ভারী যে 2026 ছোটোখাটো অভিযোগগুলো তার কাছে ফিকে হয়ে যাচ্ছে। আদালতে আজ কোনো বড় জয় তিনি পাননি। আদালত কেবল হলফনামা চেয়েছে, অর্থাৎ খেলা অনেক দূর গড়াবে। কিন্তু প্রশ্ন হলো, আইনের এই লড়াইয়ে তিনি কি পারবেন তার সেই দুধেল গাইদের ফিরিয়ে আনতে, নাকি এই সামলা পড়াটা কেবলই তার রাজনৈতিক ক্যারিয়ারের শেষ অঙ্ক?
আইনের চোখে সবাই সমান, এই আপ্তবাক্যটি আজ কলকাতা হাইকোর্ট বারবার তাকে মনে করিয়ে দিয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে আইনের ঊর্ধ্বে না এলেও তিনি নিজেকে আইন ভাবতে ভালোবাসেন। আজ তিনি উকিলের পোশাক পরেছেন, অথচ এই মুহূর্তে ওই পোশাক পরে সওয়াল করার যোগ্য তিনি নন, কারণ বার অ্যাসোসিয়েশনের অ্যাক্টিভ মেম্বারশিপ এই মুহূর্তে তার নেই। কিন্তু তিনি মনে রাখেননি যে ওকালতির কোট পড়লেই সত্য বদলে যায় না। 2021-এর রক্ত মাখা দাগ ধোয়ার জন্য 2026-এর এই কান্নাকাটি যথেষ্ট নয় তার কাছে। প্রিয় দর্শক, আপনারা কি ভাবছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আইনি লড়াই কি সত্যি কর্মীদের জন্য, নাকি এটা স্রেফ একটা রাজনৈতিক স্টান্ট? 2021 আর 2026-এর সহিংসতার মধ্যে আপনারা কি কোনো তফাৎ দেখছেন? কমেন্ট করে আমাদের জানান।